দিয়ের ব্যবহার। তো আজকের আমাদের এই দিয়ের ব্যবহারে প্রথম দেখি কি আমাদের আসতেছে। প্রথমে বলছে নির্দিষ্ট করে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার বা প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে। তো এখানে আমাদের আজকে আমাদের নাউনটা তাহলে একটু বুঝতে হবে। এখানে অনেকগুলো নাউন নিয়ে কথাবার্তা হচ্ছে, যে নাউন সম্পর্কে আমাদের একটু তথ্য জানতে হবে। নাউন সম্পর্কে সকলের প্রথমে আমাদের একটু নাউন সম্পর্কে জানতে হবে। তো প্রথমত আমাদের নাউন কয় প্রকার, নাউন বলতে কি বুঝি, এইটা সম্পর্কে যাদের ধারণা আছে তারা আমরা মোটামুটি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো। আর যাদের নাউন সম্পর্কে আইডিয়া কম তাদের একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের এই চ্যানেলে আমাদের নাউন সম্পর্কে বিস্তারিত অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলেও নাউন সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ টোটাল পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত তথ্য সবকিছু দেওয়া আছে। তো আমরা সেখান থেকে একটু বিস্তারিত দেখে দেবো। আমি জাস্ট সংক্ষেপে নাউন সম্পর্কে একটু আলোচনা করছি মুখোমুখি। তো নাউন মূলত নাউনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা খুব মনোযোগ সহকারে একটু শুনবো সবাই। কনক্রিট নাউনটা বলতে কি বোঝায়? যে নাউনটা আমরা এক কথায় চোখ দিয়ে দেখতে পাই, যে নাউনটা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি, স্পর্শ করতে পারি, সেটা আমরা সাধারণত কনক্রিট নাউন হিসেবে বিবেচনা করি। এই কনক্রিট নাউনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। তাহলে কনক্রিট নাউনটা কি জিনিস আমরা দেখতে পাই? আচ্ছা, আমরা যা পৃথিবীতে আছে সবকিছুই আমরা দেখতে পাই, তাই না? এবং যা চোখ দিয়ে দেখি সবকিছুরই নাম আছে কিন্তু, তাই না? সবকিছুর নাম আছে না? যার নাম আছে সে একটা নাউন, যার নাম আছে সে একটা নাউন। তাহলে আমাদের ডানে বাই সামনে পিছনে উপরে নিচে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ কামগুলো করে থাকি বা যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি সবগুলোই কিন্তু নাম আছে, সবগুলোর কোনো না কোনো নাম আছে, আর সবগুলো এক একটা নাউন। তো যে নাউনগুলো আমরা দেখতে পাই সেই নাউনগুলোই হলো কি বলছে, যে নাউনগুলো দেখতে পাই আর যেগুলো ধরতে পারি সেইগুলো হলো কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কি, যে জিনিসটা দেখা যায় না, যেটা ধরা যায় না, দেখতেও পাই না, ধরতেও পারি না, এটা অনুভবের বিষয়, তাই না? কনক্রিট নাউন তাহলে আমরা কি বলতে পারি? আমাদের পেন, পেন দেখতে পাই, এটা কিন্তু কনক্রিট নাউন। ম্যান দেখতে পাই, ম্যান মানুষ। ট্রি, ফিশ দেখতে পাই কিনা এগুলো? তো এইগুলো হলো তাহলে কি নাউন? কনক্রিট নাউন। মানে যেগুলো আমরা দেখতে পাই বা ধরতে পাই সেগুলো হলো কনক্রিট নাউন। আর যে নাউনটা আমরা দেখতে পাই না, আবার ধরতেও পারি না, অনুভব করতে পারি শুধুমাত্র, সেটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি আমরা বলি দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ক্ষমা, তাই না? শিক্ষা, তাই না? শিক্ষা বলে না, এডুকেশন, তাই না? তাই দয়া, মায়া, মমতা, রাগ এগুলো কি দেখা যায়? এগুলো ধরা যায়? এগুলো অনুভবের বিষয়। তাহলে আমাদের নাউন কি প্রথম হচ্ছে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, সেটা হলো কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা অনেক জায়গায় বলা হয়েছে কম বেশি। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা দেখা যায় না, মাথায় রাখতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কে দেখা যায় না যেটা, সেটা তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝলাম, কনক্রিট নাউন বুঝলাম। এবার কনক্রিট নাউনের আরো কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যার প্রথমটা হলো প্রপার নাউন। প্রপার মানে নামবাচক, প্রপার মানে হলো কি নামবাচক। নাম মানে যার নাম ধরে ধরে একটা একটা করে বলা হবে, নাম ধরে ধরে একটা একটা নির্দিষ্ট করে একটা ব্যক্তি, একটা বস্তু বা একটা কোনো কিছু নাম যদি হয়, সেটা নামটা যদি একটাকে বোঝায় সেটা হলো প্রপার নাউন। ঠিক আছে, সেটাকে প্রপার নাউন বোঝায়। যেমন একটা ক্লাসে অনেকগুলো ছেলে থাকতে পারে, অনেকগুলো মেয়ে থাকতে পারে, তাহলে আমরা যদি বয় বলি তাহলে কি একজনকে বোঝাবে? না। ওখান থেকে যদি আমরা বলি যে রাসেল, তাহলে কি তখন একজনকে বোঝাতে পারে। যদি বয় বলি তাহলে সকলকে বোঝায়, তাই তো? ঠিক আমরা যদি বলি কি মিম, তাহলে কয়জন? একজন। আর যদি বলে গার্ল, সকলকে বোঝায়। তাহলে সকলকে যেটা বোঝাবে সেটা হলো কমন নাউন। সেটা হলো কি কমন নাউন। এমন একটা নাম হবে সেই নাম দ্বারা সেই শ্রেণী বা সেই জাতীয় সকলকে বোঝাবে, সেটাকে বলা হয় কমন নাউন। আর যদি এমন একটা নাম সেই নাম দ্বারা একজন ব্যক্তি বা একজন বস্তু বা একটা একটা করে নাম বোঝায়, সেটাকে বলা হয় প্রপার নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন আমরা বুঝতে পারলাম তো? ঠিক আছে। তাহলে ট্রি কোন নাউন? ট্রি গাছ, গাছ কোন নাউন? ট্রি মানে কি গাছ, কোন নাউন? গাছ কোন নাউন? প্রপার না কমন? কমন নাউন। কারণ গাছ বলতে কি গাছ? আমরা যদি বলি আম গাছ, তখন আম গাছ বলতে কিন্তু আর অন্য কোনো গাছকে বোঝাবে না, তখন আম গাছটা হলো কি প্রপার নাউন। আর শুধু গাছ কি কমন। ফিশ মাছ কোন নাউন? কমন নাউন। এবার যদি রুই মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ এরকম যখন বলবো তখন সেগুলো কি
প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কমন নাউন ক্লিয়ার আমাদের, ঠিক আছে, বুঝতে পারছি তো। তাই এইবার হলো 3 নাম্বার হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হলো বস্তুবাচক, যার জীবনে নড়াচড়া করতে পারে না, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। পেন, বুক, চেয়ার, টেবিল, গোল্ড। গোল্ড মানে কি? সোনা, তাই না? সোনা কি পদার্থ না? বস্তুবাচক কিছু না? ওকে নড়াচড়া করতে পারে? জীবন আছে? নেই। যার জীবন নেই সেটা হলো কি? ম্যাটেরিয়াল নাউন, নড়াচড়া করতে পারে, একটা পদার্থ, বস্তুবাচক। আর একটা আছে হলো কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বা দলগত বোঝায়। যেমন এমন একটা নাম, সেই নামকে আমরা যদি বুঝি তাহলে অনেক, যেমন টিম। টিম মানে কি? একজনকে বোঝায় না। গ্রুপ, কমিটি বোঝায় একজন না। আর্মি মানে কি একজন না একটা বাহিনীকে বোঝায়? তাহলে আমাদের এই যে 4 প্রকার আলোচনা করলাম, প্রপার নাউন, কমন নাউন, একটা হলে প্রপার, একের বেশি হইলে কমন, সকলকে বোঝাতে পারে, তাই না? আর ম্যাটেরিয়াল হলো কি? যেটা বস্তু বোঝাবে। আর কালেকটিভ হলো কি? যেটা হলো সমষ্টিবাচক বোঝাবে, সকল সমষ্টি, তাই না? কমিটি, অথরিটি, তাই না? তারপরে কি বলতে পারি আমরা? টিম, গ্রুপ, এগুলোকে বলা হয় কি? তাহলে কালেকটিভ নাউন। তাহলে নাউন আমরা বুঝলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। ওকে, সবকিছু বুঝলাম না আমরা? তো আমাদের এখানে বলছে আজকে প্রথমে আমরা আসি, দেখো বলছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে। নির্দিষ্ট মানে কি? একজন, তাই তো? একজন হতে পারে বা অনেকগুলো হতে পারে, নির্দিষ্ট করে কাউকে বোঝাতে। সিঙ্গুলার মানে হলো একটা, সিঙ্গুলার মানে কি? একটা। আর প্লুরাল মানে কি? একের বেশি। প্লুরাল মানে একের বেশি। কমন নাউন, এই যে কমন নাউনের কথা বললাম না একটু আগে আমরা, কমন নাউন মানে আমরা কি এখন বুঝতে পারছি যে এমন নাম হবে, সে নাম দ্বারা কিন্তু একজনকে বোঝাবে না, বাট সেই নাম দ্বারা সকলকে বোঝাতে পারে। যেমন আমরা কি? বয়, স্টুডেন্ট। স্টুডেন্ট কোন নাউন? কমন নাউন। টিচার কোন নাউন? টিচার কমন নাউন। তাহলে বুঝতে পেরেছি আমরা। তো ঠিক একইভাবে আমাদের যদি বলা হয় ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, এখন বয় মানে কি? ছেলে, এটা কিন্তু কমন নাউন ছিল, তাই না? কমন নাউন। তো কমন নাউনকে এখন আমরা ছেলেটা একজন বোঝাচ্ছে না, ছেলেটা খুব ভালো নির্দিষ্ট করে একটা ছেলেকে বসছে, অনেকগুলো ছেলে ছেলে বলছে ওই ছেলেটা খুব ভালো, ওই যে লম্বা ছেলেটা খুব ভালো খেলে, এরকম কথা বলে, তাই না? তো ওরা আরো এরকম বলতে পারে যে ওই মেয়েরা নাচতেছে, ওখানে মেয়েরা নাচতেছে, আচ্ছা ওই নির্দিষ্ট করে কিন্তু বোঝাচ্ছে, তাই না? ওই যে 4-5টা মেয়ে ওরা নাচতেছে, কিন্তু ওরা একের বেশি, তারপরে ওদেরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাই বলছে আমাদের কমন নাউন যখন সিঙ্গুলার বা প্লুরাল, একটা বা একের অধিক হবে, তখন তার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন আমাদের এখানে উদাহরণে বলছে কি যে দ্য বয় ইজ প্লেয়িং, ওই বালকটি খেলতেছে, বালকটি খেলতেছে। দ্য গার্লস আর ডান্সিং, এই যে এখানে গার্ল না কিন্তু গার্লস, মেয়েরা। দ্য গার্লস আর ডান্সিং, তার মানে এটা যে মেয়ে, গার্ল, এটা কমন নাউন, এটা আমরা বুঝছি তো নাকি? মেয়ে আর বয় এটা হলো কি? কমন নাউন। ডগ কোন নাউন? ডগ কমন নাউন। কুকুর, তাই না? কাউ কোন নাউন? কমন নাউন। তাহলে এদের আগে কি হতে পারে? হ্যাঁ, নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন এদের আগে কি হবে? দি বসবে। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? বুঝতে পারছি সবাই? তাহলে নাম্বার 1 আমাদের এই একটা নিয়ম বুঝতেছি, আমরা একটু নাউনটা মুখোমুখি কমপ্লিট করলাম, তাই না? নাউনটা বোঝার দরকার আছে, নাহলে এখানে আমাদের যে সিঙ্গুলার, প্লুরাল, কমন নাউন, প্লুরাল নাউন, এই কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন কি, এগুলো যদি না বুঝে আমরা এখানে নিয়মটা বোঝা কষ্টকর হয়ে যাবে। আবার দেখো বলছে কমন নাউন, আবার 2 নম্বর বলছে কমন নাউন যদি অ্যাডজেক্টিভ রূপে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এখানে আমাদের দুইটাই দিছে দেখো। তাহলে কমন নাউন বলতে কি বোঝাচ্ছে? যে নাউনটা আমরা দ্বারা একের অধিক যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুকে বোঝাতে পারে, সেটা হলো কমন নাউন। এমন একটা নাম হবে সেই নাম দ্বারা সকলকে বোঝাবে, তাই না? তো এখানে বলছে কমন নাউন যদি অ্যাডজেক্টিভ রূপে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি বলছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বলছিলাম আমি, মনে আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখা যায় না, ধরা যায় না। যেটা ধরা যায় না, দেখাও যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভবের বিষয়, জাস্ট অনুভবের বিষয়, তাই না? খুব আরাম, তাই বলে খুব আরাম, খুব গরম, তো গরম, তাই না? আরাম, রাগ, মায়া, মমতা, ভালোবাসা, দয়া, তাই না? শিক্ষা, তাই না? চিকিৎসা, শিক্ষা, চিকিৎসা, তাই না? এগুলো কি? ব্যথা, তাই না? এগুলো কি? এগুলো হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো দেখা যায় না, জাস্ট অনুভবের বিষয়। একজন তোমাকে মনে করো হাতে ইনজেকশন পুশ করলো, তুমি কি সেটা মনে করো ওই ব্যথাটা কি তুমি দেখতে পাচ্ছ? এখন মনে করো নাইম রানীকে ইনজেকশন দিচ্ছে, এখন এর ব্যথা লাগতেছে, নাইম কি ব্যথাটা দেখতে পাচ্ছে? অনুভব করতেছে। তাহলে যেটা অনুভবের বিষয় সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমাদের সেই কথা বলছে যে কমন নাউনটা কিন্তু আমরা দেখতে পাই, কমন নাউন দেখতে পাই না?
কমন নাউন দেখতে পাই তো? তাহলে কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে সেটা তখন তার রূপটা হবে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ বলতে সেই শব্দকে বোঝায় যা দ্বারা কোনো নাউনের সম্পর্কে তথ্য দেয়। নাউন কেমন, তার অবস্থা, দোষ, গুণ, সংখ্যা এই সমস্ত প্রকাশ করে, তাই না? যেমন লাল কলম, কেমন কলম? লাল কলম। কালো কলম, তাই না? লম্বা গাছ, লম্বা গাছ, গাছ কেমন? লম্বা, তাই না? তো তাই না, এইভাবে আমাদের কি বলে অ্যাডজেক্টিভ। তো দেখো মাদার কোন নাউন বলতো? মাদার মা। মা কি বলতে কি একজনকে বোঝায়? মা বলতে পৃথিবীর সকল মাকেই বোঝাবে, সকল বাচ্চার মাকেই বোঝাবে। তাহলে এই কমন নাউনটা তো এটাই, যেটা দ্বারা সকলকে বোঝাতে পারে, সেটা হলো কি কমন নাউন। আচ্ছা, এরপর বলছে কি অ্যাবস্ট্রাক্ট রূপে কাজ করবে। অ্যাবস্ট্রাক্ট রূপে আর কি হয়, সরি অ্যাডজেক্টিভ রূপে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে মা আমরা দেখতে পাই, তাই না? মা দেখতে পাই, তাহলে যখন দেখতে পাচ্ছি তখন সেটা কমন নাউন বা প্রপার নাউনও বলতে হবে, কিন্তু প্রপার নাউন হলে একজনকে বোঝাবে, আর কমন নাউন মানে কি সকলকে বোঝাবে। আচ্ছা, তো এরপরে আমাদের বলছে কি যখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই মাদার এখন এখন নাউন হবে না, ওটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু অনুভবের বিষয়, কেমন সেটা, তাই না? কেমনত্ব প্রকাশ করবে, তখন সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু আমরা দেখতে পাই না, তার মানে এই মাদার আমরা দেখতে পাতাম এতক্ষণ, কিন্তু এর আগে যখন দি বসছে তখন এই মাদার আমরা দেখতে পাবো না। দেখো রোজ ইন হার অ্যাট দ্য সাইড, এই সাইড মানে হলো দৃশ্য, কি দৃশ্য, তাই না? রোজ মানে হলো রাইজের পাস্ট ফর্ম, রাইজ মানে ওঠা। দ্য মাদার রোজ ইন হার অ্যাট দ্য সাইড, ওই দৃশ্যটা দেখে তার মনের ভিতরে মাতৃত্ব জেগে উঠলো। সাপোজ মনে করো একটা বাচ্চা শিশু পথে আছে, হ্যাঁ পথে আছে, এখন পড়ে আছে ধুলাবালি বা কান্নাকাটি করতেছে, ব্যথা পেয়েছে, এখন পথ দিয়ে একজন অন্য ওজনের মাছ আছে, সে যখন ওখানে যাচ্ছে, যাওয়ার পরে তখন তাহলে কি বলছিলাম, ওই বাচ্চাকে যখন দেখলো ধুলাবালি অবস্থায় বা কান্নাকাটি করতেছে, এই ব্যক্তিটার মনে কি দয়া মায়া হবে না? ওই যে ব্যক্তির বাচ্চাটা দেখে এর মনের ভিতরে দয়া মায়া সৃষ্টি হলো, এটাই কিন্তু তার ভিতরে কি হলো? মাতৃত্ব। এটা কি হলো? মাতৃত্ব। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই মাতৃত্বকে দেখা যায়, ওর মনের ভিতরে যে মায়া, মমতা, স্নেহ, ওইটা কি আমি দেখতে পাচ্ছি? আমি কিন্তু অনুভব করতেছি না, হ্যাঁ ওর মনে খুব দয়া, মনে খুব মায়া। তাহলে এখন দি মাদার, দি ফাদার, দা ব্রাদার, এর মানে তাহলে কি? মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু শুধু ফাদার মাদার না, আর এদের পরিবর্তে কোনো জায়গায় যদি প্রোনাউন ব্যবহার করতে হয় তার পরিবর্তে ইট ব্যবহৃত হয়। এটা ট্যাগ করছে, এই নিয়মটা বহুল ব্যবহৃত একটা নিয়ম। ফাদার মাদার ব্রাদার সিস্টারের আগে যদি দি ব্যবহৃত হয় তাহলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হয়। তাহলে এখানে আমাদের কি হলো? আমরা বুঝলাম মাদার রোজ ইন হার। আমাদের সবচেয়ে বড় কথা হলো এই কথাটা আমরা পাবো, রোজ। রোজ মানে কি? জেগে ওঠা। ইন হার, তার মনের ভিতরে জেগে উঠলো। অ্যাট দ্য সাইড, ওই দৃশ্য দেখে। বুঝলাম আমরা এটা? তাহলে আমাদের কমন নাউনের কাজ এখান থেকে আমরা বুঝলাম। এখানে আবার কমন নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, তিনটা নাউন আমরা বুঝতে পারছি তো এখান থেকে। ক্লিয়ার? এবার বলছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে হলো বস্তু, যা নড়াচড়া করতে পারে না, দেখতে পাইনি, মানে নড়াচড়া করতে পারে, তার জীবন নেই। এটা হলো কি বলা হয়? কি ম্যাটেরিয়াল নাউন। এটাকে বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কি বলতেছে ভালো করে বোঝো। ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ এই যে আমরা পেন, বুক, গোল্ড, তাই না? ওয়াটার, ওয়াটার কি? ওয়াটার পানি, এটাও কি একটা পদার্থ, বস্তু না? তারপরে তেল বলতে পারি আমরা, চিনি বলতে পারি, ডাল, চাল, সব কি পদার্থ না? আম টাম এসব কি একটা পদার্থ না? এটা কি একটা বস্তু না? তাহলে পদার্থ বা বস্তু বোঝাবে, সেটাকে বলা হয় কি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বা পদার্থবাচক। এরকম যখন কোনো কিছু থাকে তার আগে কি বসে না? কি বসে না? তার আগে কিন্তু আর্টিকেল বসে না, কোনো রকম বসে না। এই পেন বা আমরা বলতে পারি গোল্ড, বা আমরা বলতে পারি ম্যাঙ্গো, ওয়াটার, এরকম যখন আর্টিকেল, এরকম যখন কোনো ম্যাটেরিয়াল নাউন আসলে বস্তুবাচক কোনো কিছু, তখন তার আগে দি বসে না, তার আগে দি বসে না। কিন্তু অফ দিয়ে যখন নির্দিষ্ট বোঝায় তখন দি বসে। যখন অফ দিয়ে নির্দিষ্ট বোঝায়, আমরা বলতে পারি পানি খুব উপকারী জিনিস, তাহলে ওয়াটার ইজ এ ভেরি ইউজফুল থিং। ওয়াটার ইজ এ ভেরি ইউজফুল থিং। ওয়াটার এখন আর্টিকেল বসেনি কিন্তু, তাই না? তাহলে যদি আমরা নির্দিষ্ট করে বলি যে ওই পুকুরের পানিটা নোংরা, এখন এই পানিটা কোন কি সমস্ত পানি নোংরা? নির্দিষ্ট একটা স্থানের পানি কিন্তু, তাই না? নির্দিষ্ট একটা পুকুরের পানি। তখন আমাদের এই যে প্রশ্নটা আমাদের এভাবে হবে, ওয়াটার অফ দ্য পন্ড, ওয়াটার অফ দ্য পন্ড, এখানে অফ কিন্তু আবার হচ্ছে একবার, তখন আমাদের এই পানির আগে, এই ওয়াটার আগে দি বসবে। তাহলে দ্য ওয়াটার অফ দ্য পন্ড, এর আগে কিন্তু আমাদের ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসেনি। ঠিক একইভাবে গোল্ড মানে কি? সোনা, একটা পদার্থ, বস্তু, এর আগে কোনো আর্টিকেল বসবে? বসবে না। বসবে নাকি? বসবে না। তো যদি বলা হয় ওই
গহনার সোনাটা খুবই ভালো, ওই হারের স্বর্ণটা খুবই ভালো, খুব দামি, তখন নির্দিষ্ট একটা মানে স্বর্ণ, নির্দিষ্ট একটা গহনার বা নির্দিষ্ট একটা বস্তুর কথা বলতেছে না এখানে। সোনা, প্রথমে যদি আমরা সোনা বলি তখন সোনা বলতে সকল সোনাকে বোঝাবে, তাই না? যদি বলা হয় যে না, যে আমার মায়ের গলায় যে স্বর্ণটা আছে, যে হারটা আছে, ওর সোনাটা খুব দামি, ওই সোনাটা আমরা বিদেশি আমরা বলতে পারি। যে বিভিন্ন সোনার ভাগ আছে না, কত 21 ক্যারেট কি 22 ক্যারেট এরকম বলে না, বিভিন্ন রকম ভাগ। তো যখন আমাদের কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট স্থানের কোনো বিষয়কে আমাদের নির্দিষ্ট করে বোঝাবে, তখন আমাদের যদি আমরা বলি সোনা খুব দামি, তাই না, তখন সেটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? স্বর্ণ খুবই দামি। এই স্বর্ণ কোন জায়গার স্বর্ণ? সকল জায়গার স্বর্ণ। এ কিন্তু হলো অনির্দিষ্ট। কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝাবে যে আমেরিকার স্বর্ণ খুব দামি বা ওমানের স্বর্ণ খুব দামি, তখন হলো কি হবে, সেটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট স্থানের কথা বলতেছে। তাই আমাদের সেখানে বলছে দেখো, এই যে গোল্ড সোনা অফ দিস নেকলেস, এই হারের সোনা, তাহলে কি হবে, এর আগে এখন দিয়ে বসতেছে। আর যখন আমাদের শুধু গোল্ড থাকতো, যখন এই ওয়াপ না থাকতো, তখন আমাদের আগে কোরাস হতো, কোরাস। ঠিক আছে, ওটা আমরা কোরাসের নিয়মটা আগামী ক্লাসে করব, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের বলছে কি ওয়া দ্বিতীয়। ওয়া দ্বিতীয় মানে কি, যার কোনো দ্বিতীয় রূপ নেই বা একক, তাই না? কিছুর পূর্বে যা কিছু আছে, ওয়া দ্বিতীয় বা একক, এরকম কিছু যদি থাকে, তাহলে এরকম যদি কিছু থাকে, তখন তাহলে কি তার পূর্বে কি বসে? তার পূর্বে দি বসে। তার পূর্বে কি বসে? দি বসে। তার পূর্বে দি বসে। অদ্বিতীয়, যেমন কি বলেছে এখানে, পৃথিবী সৌরজগতের গ্রহর ভিতরে একটা পৃথিবী। তাহলে যতগুলো গ্রহ আছে, এই গ্রহ তো আর নেই, সবটা একটা, যেমন বুধ, শুক্র, পৃথিবী, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম সব নাম আছে না? তো এই এক একটা গ্রহ, পৃথিবী হলো একটা গ্রহ। পৃথিবী কি আর সৌরজগতের ভিতরে আছে? না। বুধও একটা গ্রহ, সেটা কি আর আছে? সূর্য একটা, চন্দ্র একটা, তাই না? তো এইভাবে আমাদের বলছে বুধ, এই পৃথিবী, চন্দ্র, সূর্য, উত্তর দক্ষিণ মানে দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, এ কি আর আছে? একটাই তো, তাই না? এরকম যখন হবে, তখন তার পূর্বে কি বসবে? দি বসবে। যা ওয়েস্ট, ওয়েস্ট মানে কি পশ্চিম, তার আগে দি। আর্থ পৃথিবী, তাই না? তাহলে সান, দা সান, মুন, মুন মানে কি চাঁদ, চাঁদের আগে কি বসবে? বুঝতে পারিস আমরা এটার নিয়মটা কি? অদ্বিতীয়, অদ্বিতীয়, বুঝছো? বাট আল্লাহ বা গড, এটাও কিন্তু অদ্বিতীয়, কিন্তু তার আগে কিন্তু আর্টিকেল বসে না। দা আল্লাহ, দা গড কিন্তু হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আল্লাহ বা গড, এটাও তো একটা, এ কি দুটো আছে? না, কিন্তু এর আগে কিন্তু আর্টিকেল বসবে না, এটা মাথায় রাখবা। এরপর বলছে কি, নদী, সাগর, নদীর চেয়ে সাগর বড়, তার চেয়ে উপসাগর বড়, মহাসাগর তার চেয়ে আরো বড়। তাহলে নদী, সাগর, উপসাগর, মহাসাগর মুখস্থ করি আমরা সবাই তো। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, বলো সবাই বলো। নদী, সাগর, উপসাগর, মহাসাগর। ধর্মগ্রন্থ, জাহাজ, ধর্মগ্রন্থ, জাহাজ, সংবাদপত্র, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ মানে অনেকগুলো কিন্তু দ্বীপ, একটা না কিন্তু, দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপ। তারপরে কি বলছে? পর্বত শ্রেণী, পর্বত শ্রেণী, একটা পর্বত না অনেকগুলো, একটা পর্বত না অনেকগুলো। তারপরে ট্রেন, বিমান, প্রসিদ্ধ কোন গ্রন্থ, বিখ্যাত কোন গ্রন্থ, প্রসিদ্ধ ঐতিহাসিক কোন গ্রন্থ, যেমন আমরা শুনেছি মানে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, বিশের বাসী। তারপরে রবীন্দ্রনাথের বিখ্যাত কোন গীতাঞ্জলি, যেটার জন্য কি ওই নোবেল পুরস্কার পেয়েছিল, তাই না? তাহলে এই সমস্ত কিন্তু ধর্মগ্রন্থ না, তবে এরা কিন্তু বিখ্যাত গ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ, তাই না? এদের পূর্বেও কি বসে? দা বসে। এদের পূর্বেও দা বসে। ওকে, তাহলে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, এখানে বলছে নদী, এই যে পদ্মা, পদ্মা ইংলিশটায় পদ্মা, বাংলায় পদ্মা, এর আগে দা বইছে না? এই যে এখানে সাগর, উপসাগর, এই যে জাহাজ, টাইটানিক, টাইটানিক এর আগে কি বইছে? যদি আমরা দেখি কোরআন, কোরআনের কি বসবে? বাইবেল, গীতা, গীতাঞ্জলি, অগ্নিবীণা, সবগুলোর আগে কি বসবে? সবগুলোর আগে কি বসবে? দিয়ে বসবে। ওকে, পরে আমাদের বলছে কি জাতি বা সম্প্রদায়ের পূর্বে, জাতি বা সম্প্রদায়ের পূর্বে দিবসে, জাতি বা সম্প্রদায়ের পূর্বে দিবসে। এখন এই ইংলিশ বলতে কিন্তু সাবজেক্ট না, ইংলিশ হলো একটা জাতি। দা ইংলিশ মানে ইংরেজ জাতিরা, দা বাংলাদেশিস, দা বাংলাদেশ, দা ইন্ডিয়ানস, দা মুঘলস, হ্যাঁ, তাই না? দা হিন্দুস, দা বুদ্ধিস্ট, দা মুসলিমস, দা মুসলিমস, তাই না? তাহলে মুসলিমের আগে কি বসবে? মুসলিম একটা জাতি বা সম্প্রদায়, হিন্দু, বুদ্ধিস্ট, তাই না, খ্রিস্টান, এদের আগে কি বসবে? সবার আগে কিন্তু দি বসবে। শুধু মানে এই জাতি মানে কি বাঙালি, ইন্ডিয়ান এরকম না কিন্তু, এই দেশের ভিতরে আবার অনেকগুলো জাতি উপজাতি আছে না, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরি, এরকম আছে না? এদের পূর্বেও কি বসবে? সম্প্রদায়, এরা একটা কমিউনিটি, সম্প্রদায়, এদের পূর্বেও
দি বসবে, বুঝতে পারছি আমরা। তাহলে এখান থেকে কি বুঝলাম, এখান থেকে জাতি সম্প্রদায় বুঝলাম তো আমরা এটা, ঠিক আছে। তাহলে 6টা নিয়ম আমাদের ক্লিয়ার সবার। রুল 7 বলছে অধিকাংশ প্রিপজিশনের পরে কি হয়, দা হয়। অধিকাংশ প্রিপজিশনের পরে কি হয়, হ্যাঁ প্রিপজিশনের পরে। আচ্ছা এই যে দি না দা, এইটা একটা আমাদের একটা মিস্টেক আছে, বলো তো কেউ বলতে পারবা এটা দি হয় না দা হয়, কি হয়? দি হবে না দা হবে? দি কজন আর দা কজন একটু দেখি, দি কজন আর দা কজন? হ্যাঁ, দির পক্ষে কয়জন আর দার পক্ষে কয়জন? শিওর? আচ্ছা এর একটা গল্প আছে, আমি একটা গল্প বলি সহজে। এখন আমাদের ভিতরে দাদি বেশি আছে কার? রাহানের দাদি বেশি আছে মনে করো। এখন রাহানের দাদি এখন অল্প বয়সে, শেষ বয়সে আলাদা হবে শেষ বয়সে। আফজাল বলছে দি। আচ্ছা আমরা দেখি কোনটা হয়। মাস্টিয়া জাহান দা, আচ্ছা দা বটি কাশি সবকিছুই হবে আপা, বুঝছেন? আপনি ধৈর্য ধরেন, আমি প্রশ্নটা ক্লিয়ার করছি। তো সে আবু রাহানের দাদি এখন বৃদ্ধ বয়সে এসে খুব আর কি মানে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, এখন বলছে না আমি আলাদা হয়েই খাবো। বয়সটা একবার মনে করো শেষ পর্যায়ে আর কি, ও বলতেছে আমি আলাদা হয়েই খাবো। আর আলাদা হয়ে খাইতে গেলে তার তো একটা ইনকাম লাগবে, ও কারোর কোনো ছেলেদের ইনকাম খাবে না, বউরা গন্ডগোল ঠেলাঠেলি করে। এখন আবু রাহানে বলিস কি, আবু রাহান যে তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিস, চাকরির ব্যবস্থা করে দেবে। এখন আবু রাহান মনে করো পরিচিত কোনো একজন ব্যক্তিকে বললো, না আমি বলছিলাম দা, পরিচিত কোনো একজন ব্যক্তিকে সাপোজ আমাকে বললো যে ভাইয়া যে আমার দাদির একটা চাকরির ব্যবস্থা করতে হবে, নাহলে দাদি শুনতেছ না মারা আমার লেগে গেছে বাড়ি, তাই না? আমার দাদির একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আমি এখান থেকে একটু মুছে দিই। হ্যাঁ, এখন চাকরি করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের কি লাগে বলতো? প্রাথমিক অবস্থায় চাকরি করতে গেলে কি লাগে? যোগ্যতা, তাই না? আমি দাদির সেই যোগ্যতাটা কিভাবে দেখতে পাবো? ওরা আমি বলবো দাদির তো আমি নিয়ে আসতে চাচ্ছে না বা নিয়ে আসতে পারতেছে না, হঠাৎ করে আমি যদি বলবো যে দাদির কোয়ালিফিকেশন কি, সেটা আমি বুঝবো কিভাবে? কিসের মাধ্যমে, কিভাবে বুঝবো? কি করবে ও? আমার দাদির কোয়ালিফিকেশন কি বলবে? এরকম বলতে হয় কোথাও, না কি করতে হয়? হ্যাঁ, সিভি। গুড। তাহলে চাকরি করতে গেলে প্রথম হলো কি, একটা সিভি জমা দিতে হবে। তাহলে ওর দাদির জন্য আমাদের কি করবে? ও হলো ওর দাদির জন্য ও একটা সিভি জমা দেবে আমার কাছে। দাদির সিভি কি দেবে? সিভি। এখন সিভিটা দেখি আমি দেখলাম যে বয়স তো মেলা হয়ে গেছে, এই লোক এখন দিল্লি এখন কর্মসংস্থানে জড়াই ফেলবে। তারপর এখন দেখা যাক কি বোঝা যায়, দাদির সিভি জমা দিয়ে আছে। তা আমরা জাস্ট এই পর্যন্তই মনে রাখি দাদির সিভি। বিষয়টা কি? দাদির সিভি। তো দাদির সিভি থেকে আমরা দুটো পার্ট করি, দা সমান সি আর দি সমান ভি। এটা বুঝতে পারছি আমরা। দাদির সিভি এখন মাঝখান দিয়ে ফাইল করে দিলাম। এখন সি যদি হয় তাহলে দা, আর ভি যদি হয় তাহলে দি। সি আর ভি কি জিনিস? সিতে কনসোন্যান্ট আর ভিতে ভাওয়েল। তাহলে ভাওয়েল যদি হয় তার আগে যখন ওই শব্দটা বসবে তখন তার উচ্চারণ হবে দি, আর যখন কনসোন্যান্ট হবে তখন তার আগে যখন বসবে তখন তার উচ্চারণটা হবে দা। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমাদের দুটোই সঠিক, দা দি যেটাই বলি না কেন এখানে কারোর ভুল নেই। আমরা বুঝতে পারছি কে কে বিষয়টা কি বুঝতে পারছি? মাথায় রাখতে হবে কিন্তু সেই দাদির সিবি। এখন মনে করো এখানে আমাদের আছে কি দা ম্যান, এখন কি হবে? দা না দি হবে? এর উচ্চারণ কি হবে? দা না দি হবে? এই কি আছে এটা? ম্যান। ম্যানের কি ভালো না কনসোন্যান্ট? কনসোন্যান্ট। এই যে সি কনসোন্যান্ট হলে কি হবে? দা। তাহলে এই উচ্চারণটা বলে কি দা। ঠিক আছে, এবারে আমাদের যদি এরকম হয় তখন কি হবে? তখন হবে দি এন্ড, কারণ এটা কি আছে? ভাওয়েল। তাহলে ভাওয়েল হলে দি। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার? দাদি। তাহলে মাথায় কোনো মনে থাকবে দাদি সিবি। আমরা মনে করি ওরটা ভুল এটা সঠিক, আসলে আমরা নিজেরাই ভুল, তাই না? কারণ আমরা তো আইডেন্টিফাই করি না ওইটা যে কখন কি বলবো। এটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের নাম্বার 7 বলছে অধিকাংশ প্রিপজিশনের পরে তাহলে কি হবে? দি হবে না দা হবে? দুটোই হবে। তাহলে ইন দা মর্নিং, ইন দা মর্নিং কি হবে? আর আমরা মর্নিং, ইন দা মর্নিং, তাহলে কি হচ্ছে? এটা দা না দি হবে বলতো এবার? কেন এটা কি আছে পরের শব্দের মানে প্রথমটা কি আছে? কনসোন্যান্ট। এই যে কনসোন্যান্ট হলে কি হবে? সি। সি দা, দা মর্নিং। ওকে, তাহলে আমাদের এই 7 নম্বর নিয়মটা কি? অধিকাংশ প্রিপজিশনের পূর্বে না কিন্তু পরে। দেখো প্রিপজিশন কিন্তু ইন,
এর পরে প্রিপজিশনের পরে কি হয় দা হয় এসডি এর পূর্বে এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি আমরা যে গত দিন ডিগ্রি করলাম না এই ডিগ্রিতে তিনটা ভাগে ভাগ করা যায় পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এর যে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ এস তো সুপারলেটিভ ডিগ্রি ওই সুপারলেটিভ ডিগ্রি এর শেষে সাধারণত ইএসটি যোগ থাকে আর যখন বড় বড় শব্দ থাকে তখন তার আগে কি হয় মোস্ট যোগ করতে হয় তাই না মোস্ট বিউটিফুল মোস্ট রোমান্টিক মোস্ট হ্যান্ডসাম মোস্ট ফিউশাস মোস্ট প্রিশাস এগুলো কি সুপারলেটিভ ডিগ্রি আবার যদি বল বেস্ট স্মলেস্ট টলেস্ট তাই না ফেয়ারেস্ট ফাইনেস্ট নিউয়েস্ট এগুলো কি এগুলো সুপারলেটিভ ডিগ্রি এই সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে দি বসে ঠিক আছে তাহলে এখানে আমাদের এই যে বেস্ট হলো গুড বেটার বেস্ট এটা হলো এসডি এর আগে অবশ্যই আমাদের কি বইছে দা বইছে ওকে এটা ক্লিয়ার পূর্বে উল্লেখিত কোন বিষয়টা পূর্বে উল্লেখিত কোন বিষয় ভালো করে বোঝো পূর্বে উল্লেখ মানে পূর্বে মানে আগে আগে একটা বিষয় আলোচনা করা হয়েছে সেই সেই বিষয় বা নাউনকে পূর্বে উল্লেখিত কোনো বিষয় বা নাউনকে পুনরায় মানে আবারও উল্লেখ করতে তখন তার পূর্বে দিবসে আমরা বলতে পারি once upon a time there were two friends অথবা আমরা বলতে পারি যে once upon a time there lived an ant and a grasshopper an ant and a grasshopper একটা ঘাস ফড়িং আর একটা পিঁপড়া বস করতে এক জায়গায় হ্যাঁ এইবার ওই অ্যান্ট অ্যান্ড পিঁপড়া মানে অ্যান্ট পিঁপড়া আর গ্রাসহপার ঘাস ফড়িং এর কথা তো বলা হয়ে গেছে এইবার এই কথাকে আমরা আবারও যদি পরে আমাদের ওই ঘাস ফড়িং আর পিঁপড়া অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার দেই তখন আমাদের এর পূর্বে দিয়ে হবে আগে কিন্তু বলছিলাম আমি এটা একটু লিখি এখানে তোমাদের সেটা ক্লিয়ার হয় যেহেতু ওর উদাহরণটা দেইনি তাহলে এখানে আমাদের হচ্ছে কি আমরা অ্যান্ড এখানে দেখো অ্যান্ড কিন্তু ভাওয়েল তার আগে অ্যান হয়েছে তাই না গ্রাসহপার কনসোনেন্ট এ হয়েছে এখন এই অ্যান্ড আমাদের বলা হয়েছে আবার এখানে গ্যাপ দিয়ে অ্যান্ড দিচ্ছে তখন এখানে আর অ্যান হবে না তখন হবে কি দ্য অ্যান্ড ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস কেন হবে কারণ এই অ্যান্টের কথা আগে একবার বলা হয়ে গেছে এখানে এখানে বাংলা উত্তর বলছে কি যে অনস দেয়ার বা অ্যান্ড একটা পিঁপড়া এবং একটা ঘাস ফড়িং একটা জঙ্গলে বাস করত এই পিঁপড়া ছিল খুব পরিশ্রমী তাহলে এই পিঁপড়ার কথা আগে বলা হয়ে গেছে না এই কারণে এই জিনিসটা আবারও যখন এর নাম উল্লেখ করা হচ্ছে তখনও শুধু নাম না তো কোনো নাম না কোনো একটা বিষয় কোনো একটা টপিক ঠিক আছে যখন আমরা আবার পুনরায় উল্লেখ করব নতুন করে তখন তার পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে দি ব্যবহার করতে হবে ক্লিয়ার বিষয়টা ওকে নেক্সট বসে যে বিশেষ কোন তারিখ বা ঐতিহাসিক ঘটনার পূর্বে দিবসে বিশেষ কোন তারিখ মানে কি তারিখ তো প্রতিদিন একটা একটা করে তারিখ কিন্তু বিশেষ তারিখ হওয়া লাগবে দেখো দা 16 ডিসেম্বর 16 ডিসেম্বর কি একে জানাতো না তারিখ না তারপর বলছে কি ঐতিহাসিক ঘটনা দা ইন্ডিপেন্ডেন্স ওয়ার স্বাধীনতা যুদ্ধ তো বাড়ি ভাই বলতে প্রতিনিয়ত বাদ দিয়েছে স্বাধীনতা যুদ্ধ তাই না বলি কি না তারপরে আমরা বলতে পারি পলাশির যুদ্ধ যে পানিপথের যুদ্ধ এই সমস্ত গুলোকে আমরা যখন বলবো ঐতিহাসিক ঘটনা তখন তারাই কি হবে দিবসবে অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল বোঝাতে তার পূর্বে দিবসে আছে অ্যাডজেক্টিভ এর কোনো প্লুরাল রূপ হয় না তোমরা জানো অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না অ্যাডজেক্টিভ মানে কি যেটা দ্বারা দোষ গুণ বোঝায় যেমন গুড মানে কি ভালো কোনো নাম হয় কোনো ব্যক্তি বা বস্তু কেমন তাই এর কোনো প্লুরাল রূপ হয় না তো এর সাথে যদি আমরা প্লুরাল রূপ করতে চাই যেমন বয় হলো কি বালক এর সাথে এর যোগ করলেও বেশি যায় অনেকগুলো বালক তো এর সাথে আমাদের এর যোগ করি তখন হয়ে যায় কি জানো মালামাল বা পণ্য গুডস হ্যাঁ তো আমাদের মালামাল পণ্য তো অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না অ্যাডজেক্টিভের প্লুরাল তখনই হয় যখন ওটাকে আমরা দি ব্যবহার করি যখনই দি ব্যবহার করি তখনই প্লুরাল এখন কখন সেটা আমরা দি ব্যবহার করবো দেখবো অ্যাডজেক্টিভের পরে আমাদের প্লুরাল একটা ভার্ব থাকবে কি থাকবে প্লুরাল ভার্ব তো আমাদের দেখো এখানে রিস মানে কি জানো ধনী রিস মানে ধনী আচ্ছা ধনী বলতে কি কোনো ব্যক্তির অবস্থায় ব্যক্তিটা কেমন ধনী না গরিব তাই বোঝায় তো এখানে আমাদের এরপর আছে আর মানে কি প্লুরাল অনেকজন বোঝালে আর হয় তাহলে নিশ্চিতভাবে এটা হলো প্লুরাল হয়েছে তো অ্যাডজেক্টিভ তো প্লুরাল হয় না তাহলে তার জন্য কি করতে হবে তার আগে যে দি বসাতে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সর্বদাই সুখী নয় বুঝলাম আমরা তাহলে আমাদের যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে যদি প্লুরাল ভার্ব দেওয়া থাকে সেটা হোক অক্সিলারি ভার্ব হোক মূল ভার্ব যদি থাকে তাহলে সেখানে এস বা এস না থাকতে পারে তাই না তারপর যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে তো আর হবে পাস্ট টেন্স হলে ওয়্যার হচ্ছে তখন আমরা তার আগে দি ব্যবহার করবো ঠিক আছে বৃত্তি বা পেশা বোঝাতে তারপর বসে বৃত্তি বা পেশা আর্মি তারপরে এই যে প্রেস মানে কি সাংবাদিকতা তাহলে এগুলো আমাদের তার আগে কি বসবে দি বসবে বুঝতে পারছি
অর্থপূর্ণ দেশ, স্থান, প্রতিষ্ঠান, প্রাসাদ, অট্টালিকা, বড় বড় বিল্ডিং, এদের আগে কি বসে? এদের আগে দি বসে। তাহলে এখানে আমাদের কি ইউএসএ, ইউএসএ কে একটা অর্থপূর্ণ আছে না, অর্থ আছে না, পরিপূর্ণ একটা অর্থ আছে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা করে তাজমহল, তাজমহল কি যেন একটা বিল্ডিং নাকি একটা কি প্রাসাদ বা ঐতিহাসিক একটা প্রাসাদ আমরা বলতে পারি। তাহলে তার আগে কি হচ্ছে? ডি হচ্ছে। বুঝতে পারছি এটা? আচ্ছা, এরপর বলছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে আমাদের যখন সংখ্যাগুলো এভাবে লেখা থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে বানান করে যখন লেখা থাকবে, তখন তাদেরকে বলা হবে, তাদের পূর্বে কি হবে? দি বসবে। তাদের পূর্বে কি বসবে? দি বসবে। যত তত বোঝাতে, যত তত বোঝাতে, তুমি যতই পড়িবে ততই শিখিবে, যতই মনে করো খাবে ততই মোটা হবে, যতই মনে করো ঘুমাবে ততই তোমার কি ঘুম ঘুম ভাব আসবে। তো এই যে যত তথ্য আমরা প্রকাশ করি, এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি যখন হয় তখন তার পূর্বে দি বসে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কি জিনিস? এই যে মোর, আমরা মোর কোথায় ব্যবহার করি? মোর কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, তাই না? আর মোর কিন্তু নিজে একটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? মোর মানে মেনি, মানে অনেক। এই মেনি হলো পজিটিভ ডিগ্রি, ওর কম্পারেটিভ হলো মোর, আর সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট, ঠিক আছে? তাহলে দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, তুমি ততই শিখিবে। তাহলে যত তত, দা মোর, দা সুনার, দা বেটার, এরকম ভাবে আমাদের থাকে। তখন তার আগে সব দুই জায়গায় আগে কি বসতে পারে? দি বসতে পারে। তো আমাদের দির অনেকগুলো নিয়ম আছে। তো আমি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মগুলো বারবার আসে পরীক্ষায়, সেই নিয়মগুলো তোমাদের শেখানোর চেষ্টা করলাম এখান থেকে 15টা। তো এই 15টা নিয়ম যদি আমি ভালো করে শিখতে পারো, একটু আয়ত্ত করতে পারো, আশা করি